আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো শিশুদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। সেটি হলো শিক্ষণের সমস্যা, ডিসলেক্সিয়া। জি, এই শব্দটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত বা অনেকের কাছে এই শব্দটা নতুন। এটি একটি খুব কমন একটি সমস্যা আমাদের মধ্যে, হ্যাঁ? আমাদের শিশুদের মধ্যে। এটা যে শুধু অটিজমে ভুগছে বা স্পেশাল শিশুদের ক্ষেত্রেই শুধু এটা হবে তা কিন্তু না। এটা সকল শিশুদের ক্ষেত্রে নরমাল মেইনস্ট্রিম স্কুলে যাচ্ছে সেই ধরনের শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই ডিসলেক্সিয়াটা খুবই কমন একটা শিক্ষণ সমস্যা। হুম? আসুন ডিসলেক্সিয়া সম্পর্কে জানি এবং এটার প্রতিকার কিভাবে করা যায় এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমি কিভাবে ডিসলেক্সিয়া বাচ্চাদের সাথে কাজ করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা একটু বড় হতে পারে, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। ডিসলেক্সিয়া এটি একটি নিউরোবায়োলজিক্যাল ইন অরিজিন। নিউরোবায়োলজিক্যাল মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটার সাথে জড়িত হলো জেনেটিক কজ, জেনেটিক, জি, বংশ পরম্পরা এটার সাথে জড়িত। এটা এফেক্ট করে মূলত কগনিটিভ, আমাদের যে কগনিটিভের পার্ট, বুদ্ধির যে এরিয়াটা আছে আমাদের ব্রেনের, ইমোশনাল এরিয়াটাকে কন্ট্রোল করে। তারপরে হলো আমাদের সাইকোলজিক্যাল এরিয়াটাকে কন্ট্রোল করে, হ্যাঁ? সাইকোলজিক্যাল এরিয়াটা কন্ট্রোল করে। তাহলে এটা হলো কি নিউরোবায়োলজিক্যাল, হ্যাঁ? এটা এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে জড়িত, প্লাস জেনেটিক এবং ফিজিওলজি। যে এই কারণে এটাকে বলা হচ্ছে নিউরো বায়োলজিক বায়োলজিক্যাল ইন অরিজিন। ডিসলেক্সিয়া একটি শিক্ষণ সমস্যা, প্রতিবন্ধকতা, যার ফলে একটি শিশু সঠিকভাবে শব্দ শুনে অক্ষর বুঝতে, শব্দ খুঁজে বের করতে এবং সর্বোপরি পড়তে বা বানান করে পড়তে এবং লিখতে সমস্যা হয়। তাহলে কি হলো? ডিসলেক্সিয়াটা হলো একটা শিক্ষণ প্রতিবন্ধকতা, হ্যাঁ? শিক্ষণের প্রতিবন্ধকতা। লেখাপড়ার একটা সমস্যা আর কি। এই ধরনের শিশুরা কি করবে? যে শব্দ খুঁজে বের করতে, পড়ার সময় যে শব্দ খুঁজে খুঁজে পড়া সেটা পারবে না তারা। শব্দ শুনে অক্ষর বুঝতে পারবে না। যদি আমি বলি যে সর, হ্যাঁ, ও বুঝবে না। শব্দ শুনে অক্ষর খুঁজে বের করতে পারবে না। তারপরে সঠিকভাবে পড়তে পারবে না। বানান করে পড়তে এবং লিখতেও সমস্যা হবে। বানান করে লিখতেও সমস্যা হবে, পড়তেও সমস্যা হবে। মানে পড়া এবং লেখাটা। ৩ টা প্রধান বৈশিষ্ট্য হলো, নিম্নলিখিত ৩ টি প্রধান বৈশিষ্ট্য হলে আপনি বুঝবেন যে আপনার শিশুর বা এই শিশুটি ডিসলেক্সিয়া ভুগছে। প্রথম যে বৈশিষ্ট্যটা, ডিফিকাল্টি ইন রিডিং। তার পড়তে সমস্যা হবে, ফ্লুয়েন্সিটা কমে যাবে। পড়তে গেলে সে ভেঙে ভেঙে পড়বে, অনেকটা গেস করে পড়বে, গেস করা, অনুমানের উপরে ভিত্তি করে পড়বে, হ্যাঁ? হ্যাঁ, আর ২ নম্বরে যেটা হলো ডিফিকাল্টি ইন স্পেলিং, বানান করে পড়তে সমস্যা হবে তার, হ্যাঁ? বানান করে পড়তে সমস্যা হবে, দেখে দেখে বানান করে পড়া। হ্যাঁ, ব একার বা, অন্তস অং, ল একার লা, দ একার দেশ, তালিবাস স, বাংলাদেশ। ডিফিকাল্টি ইন রাইটিং, সর্বশেষ লিখতে সমস্যা হবে, লিখতে সমস্যা হবে। আমি যদি বলি অ্যাপল লিখো, হ্যাঁ, দেখা যাবে যে ও লিখতে সমস্যা হবে, ওপাল বা কিছু একটা লিখে দিবে। আচ্ছা, পাশাপাশি একসাথে একেরও অধিক অধিক শিক্ষায় সমস্যা হতে পারে। একই সাথে একের অধিক শিক্ষায় তাদের সমস্যা হইতে পারে, হ্যাঁ? যেমন বিশেষ করে এটা হলো একের অধিক ভাষা শিক্ষার সমস্যাটা হয় বেশি, হ্যাঁ? তো গবেষণায় দেখা গেছে যে একের অধিক ভাষা যখন কোনো একটা শিশু শিখে তখন গিয়ে এই সমস্যাটা বেশি দৃষ্টিগোচর হয়। আচ্ছা, এটা একটা জিনিস। তো একজন অভিভাবক হিসাবে আমাকে কি জানতে হবে? হ্যাঁ, আমি বুঝবো কিভাবে যে আমার বাচ্চাটা ডিসলেক্সিয়া ভুগছে? এই যে প্রধান ৩ টা কারণ বললাম, আরেকটু হলো যে কি জানা উচিত? করণীয়টা কি? ওইটা একটু জানবো। তারপরে অকুপেশনাল থেরাপি টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনাকে জানতে হবে ১ম এ, যে প্রতি ৫ জনের মধ্যে ১ জন এই ডিসলেক্সিয়ায় ভোগে। তার মানে বুঝতে পারছেন? প্রতি ৫ টা শিশুর মধ্যে ১ টা শিশু। হুম, মানে কি মারাত্মক, মানে এটার এরিয়াটা কত বড়, খেয়াল করছেন? আমরা এটা নিয়ে ভাবিই না খুব একটা বেশি। প্রতি ৫ জনের মধ্যে একটা শিশু ডিসলেক্সিয়াতে ভোগে। জি, এটা বংশগত হতে পারে। এটা কিন্তু বংশগত হতে পারে। আমি আগেই বলছি। বংশ পরম্পরা এটা বিদ্যমান থাকতে পারে। ৩ নম্বর হলো যে কারো তার অবস্থান, তার বাসস্থান, তার পরিবেশ, তার জীবনযাত্রা নির্বিশেষে এটা হতে পারে।
যে এমন না যে এটা শুধু গরিব পরিবারে হবে, গরিব শিশুদেরই হবে, বা গ্রামের শিশুদের হবে, শহরের শিশুদের হবে না। এটা ঠিক না। এটা যে কারো হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, যে কোনো পরিবেশে হতে পারে। আচ্ছা, ৪ নম্বর যেটা হলো, এটা অল্প থেকে বেশি খারাপ হতে পারে। কিছু বাচ্চার আছে ডিসলেক্সিয়াটা কম হতে পারে, অনেক বাচ্চার আছে ডিসলেক্সিয়াটা খুবই মারাত্মক হতে পারে। হুম? এটা কিন্তু হতে পারে, হ্যাঁ? তাহলে একটু চিন্তা করে দেখবেন যে ডিসলেক্সিয়াটা কিন্তু কম বেশি আমাদের অনেকের মধ্যেই ছিল। অনেকের মধ্যেই ছিল। ঠিক না? যে একটা পড়া দেখা গেছে যে সারাদিন পড়ার পরেও মুখস্থ হচ্ছে না। ঠিক না? আবার একটা বন্ধু দেখা গেছে যে একটা পড়া কয়েকবার পড়ার পরে মুখস্থ হয়ে গেছে। এরকম আছে না? হ্যাঁ, প্রচুর ভুল, প্রচুর ভুল। ভুল ঠিক হচ্ছে না। লেখাতে প্রচুর ভুল হচ্ছে। ঠিক না? পড়তে গেলে এক লাইন বাদ দিয়ে আরেক লাইনে চলে যাচ্ছি। হুম? এটা একটা জিনিস। আচ্ছা। আশ্চর্যের বিষয় হলো ইংলিশ স্পিকিং মানুষদের এটা বেশি হয়। যেহেতু এটার উপরে বেশি গবেষণাটা আসলে ওই সকল ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলা করছে। এজন্য দেখা গেছে যে যারা ইংরেজিতে কথা বলে বেশি, তাদের ওই দেশগুলার শিশুদের এই সমস্যাটা খুব বেশি হয়। আচ্ছা। তারপরে ৬ নম্বরে যেটা হলো, শিশুদের মধ্যে আনরিকগনাইজড ডিসলেক্সিয়া থাকলে তারা সবসময় মনে করে যে তারা পিছিয়ে যাচ্ছে বা তারা এটা পারবে না। আনরিকগনাইজ মানে রিকগনাইজ করা যায়নি, বা বাবা-মা হিসাবে এটা নিয়ে খুব একটা বেশি ভাবি নাই, বা প্রফেশনালরাও খুব একটা বেশি ভাবি নাই। আনরিকগনাইজ হয়ে থাকে। তখন তার মধ্যে একটা সেলফ কনফিডেন্সটা কমে যায়। সে মনে করে যে সে এটা পারবে না। সে সবসময় মনে করে এখান থেকে পিছিয়ে আছি। আমার বন্ধুটা এটা পারে, আমি এটা পারি না। এই যে হীনমন্যতায় ভোগাটা, এটা খুব কমন একটা সমস্যা এই ডিসলেক্সিয়া বাচ্চাদের। আচ্ছা, ৭ নম্বরে যেটা হলো, ডিসলেক্সিয়া কিন্তু একটা লাইফ লং লার্নিং ডিফারেন্স। জি, লাইফ লং লার্নিং ডিফারেন্স। কিন্তু সঠিকভাবে যদি তাকে থেরাপিটা দেওয়া হয়, রিডিং থেরাপি বিশেষ করে, হ্যাঁ? রিডিং থেরাপি, হ্যাঁ? সঠিকভাবে যদি তাকে থেরাপিটা দেওয়া হয়, তাহলে কিন্তু এই শিশুটা একটা সময় পড়তে শিখবে, বা শিখতে বলতে সঠিকভাবে বানান করে পড়তে শিখবে, সঠিকভাবে বানান করে লিখতেও এই বাচ্চাটা শিখবে। হিসাব নিকাশ খুব সুন্দরভাবে করতে পারবে। এগুলাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ৮ নম্বরে হলো, এই শিশুদের মধ্যে যাদের ডিসলেক্সিয়া আছে তাদের মধ্যে বেশি সময় লাগে একাডেমিক টাস্ক কমপ্লিট করতে। যে ডিসলেক্সিয়া শিশুরা যে সব দিক দিয়েই পিছিয়ে থাকবে তা কিন্তু না। এই বাচ্চাগুলো অনেক ব্রেইনি, অনেক বুদ্ধিমান। কিন্তু সমস্যাটা হলো একাডেমিক কাজেই তারা পিছায়া থাকে। হ্যাঁ, তাদের পড়া আর লেখাতেই তাদের সমস্যা। কিন্তু অন্যান্য দিকে কিন্তু তাদের কোনো সমস্যা খুব একটা বেশি চোখে পড়ে না। ডিসলেক্সিয়ায় ভুগছে শিশুরা কিন্তু অন্যান্য অনেক এরিয়াতে অনেক শক্তিশালী হয়। হ্যাঁ, যেমন সমস্যার সমাধান, প্রবলেম সলভিং, ডিজাইনিং করা, কোনো একটা কিছু বিল্ডিং থিংস করা, কোনো একটা কিছু তৈরি করা, হ্যাঁ? বিজনেস পিপল। পৃথিবীতে অনেক উদাহরণ আছে এক্সেলেন্ট বিজনেস পিপল, হ্যাঁ? কারণ আমাদের দেশে তো আসলে ডায়াগনোসিসটা ওইভাবে করা হয় না। তো বিদেশে যেহেতু ডায়াগনোসিসটা করা হয়, আপনারা প্রতিনিয়তই শুনবেন বিভিন্ন ধরনের মডেলরা, বিভিন্ন সাকসেসফুল পিপলরা, প্রমিনেন্ট পিপল যারা আছে, হ্যাঁ? প্রমিনেন্ট ফিগার যারা আছে পৃথিবীতে, হ্যাঁ? অনেক রাষ্ট্রীয় নেতা, বা অনেক বিজনেসম্যান যারা, তাদের বিভিন্ন ধরনের যে অটিজম শুনতেছেন, হ্যাঁ? তারপরে ADHD শুনতেছেন, বা এই যে ডিসলেক্সিয়া শুনে থাকবেন আপনারা। ১০ নম্বরে যেটা হলো, সর্বোপরি একটা শিশুকে তার স্বপ্ন পূরণে ডিসলেক্সিয়া কোনো সমস্যা হয় না। আপনি আপনার শিশুকে নিয়ে সামনে আগাতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। এখন আসেন, হাউ টু টিচ আ ডিসলেক্সিয়া স্টুডেন্ট টু রিড। কিভাবে আমরা একটা শিশুকে কি ধরনের ওয়েতে আমরা একটা শিশুকে পড়তে শিখতে পারি, হ্যাঁ? পড়াতে শিখতে পারি বা লিখাতে শিখতে পারি। হ্যাঁ, কিছু টিপসের কথা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আমরা কি করতে পারি এবার। ১ম যে জিনিসটা হলো, ডিসলেক্সিয়া স্পেশালিস্ট খুঁজতে হবে আপনাকে। এই ডিসলেক্সিয়া স্পেশালিস্ট নরমালি আপনারা পাবেন স্পেশাল এডুকেটর যারা, স্পেশাল এডুকেটর, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন যারা, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। অকুপেশনাল থেরাপিস্ট, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আর্লি চাইল্ডহুড এডুকেটর অথবা আর্লি ইন্টারভেনশনিস্ট যারা, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ক্লিয়ার? তাদের শরণাপন্ন হবেন। আচ্ছা, হ্যাঁ। আপনারা চাইলে এডুকেশনাল সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন, চাইল্ড এডুকেশনাল সাইকোলজিস্ট। জি। ২ নম্বরে যেটা হলো, লিসেনিং টু রেকর্ডেড বুক। আচ্ছা, এটা কেন? অডিও বুক, জি, অডিও বুক। এই যে আমরা যে IELTS যারা করছি, প্র্যাকটিস করছি, আমরা সবাই জানি না যে অডিওতে শুনে লেখা।
এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বাচ্চাকে যে বইটা দিবেন চেষ্টা করবেন সেই বইটার অডিওটা যেন থাকে। এরকম অনেক বই বাচ্চাদের আপনার ইলাস্ট্রেটেড বিভিন্ন স্টোরি বুক পাওয়া যায় বর্তমানে, হ্যাঁ? যে সাথে কিউআর কোড দেওয়া থাকে, এবং কিউআর কোডটা যদি আপনি সাথে সাথে স্ক্যান করে নেন, বইটাতে যা আছে সম্পূর্ণ গল্পটা কিন্তু তারা বলবে। হ্যাঁ, এই ধরনের বইগুলো একটু খুঁজে বের করবেন। যদি না পান তাহলে আপনি কি করবেন, যে শর্ট স্টোরি টাইপের জিনিসগুলা এই টেলিভিশনে ইউটিউবে না দেখে সেগুলা কি করবে বাচ্চা, শুনবে, শুনে আপনাকে বলবে যে সে কি শুনেছে। হ্যাঁ, কি শুনেছে তার হিয়ারিংটা ইমপ্রুভ করার জন্য, তার লিসেনিং স্কিল বাড়ানোর জন্য, ঠিক না? শিক্ষণের সাথে কিন্তু এটা খুবই জড়িত। আচ্ছা, ৩ নম্বরে যেটা হলো, শিশুর সাথে কথা বলুন। তাকে বলুন, ঠিক আছে, ভয় পাবে না, ঠিক আছে, আমরা আছি তোমাকে সাহায্য করার জন্য, এই জিনিসটা। ৪ নম্বর হলো, প্রচুর পরিমাণে তাকে রিডিং করতে দিন। রিডিং করতে দিন এবার বিভিন্ন ধরনের ট্রাভেলের বুক, কুকিং বুক, সায়েন্সের বুক, হ্যাঁ? বিভিন্ন ধরনের জার্নাল, বিভিন্ন ধরনের রাইমস, হ্যাঁ? রাইমস শব্দ করে করে পুনরাবৃত্তি করা। যে জনি, জনি ইয়েস পাপা, এটি আপনি ইন্টারনেট থেকে ছবি সহকারে রাইমসটা নামায়া ফেলেন। নামায়া ফেলে শিশুকে দেন, শিশু পড়ুক এবং শব্দটা শুনুক, ঠিক না? এই যে যেমন রিডিং বললাম না, যে অডিওর মাধ্যমে, এভাবেও কিন্তু তাকে তার রিডিং প্রফিসিয়েন্সিটা আপনারা আস্তে আস্তে বাড়ায় ফেলতে পারবেন। আচ্ছা, ৫ নম্বরে যেটা হলো হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং কাজ করতে দিতে হবে, মানে প্রচুর হাতের লেখা লিখতে দিতে হবে। প্রতিদিন ৩ পেজ, ৪ পেজ, ৫ পেজ লিখতে দিতে পারেন। কপি করে করে দেখে দেখে লেখা, বই দেখে দেখে লিখবে, হোয়াইট বোর্ড দেখে দেখে লিখবে, এই ধরনের জিনিস করতে পারেন। এটার পাশাপাশি আরেকটা যেটা করতে পারেন, হাইলাইটস করা। হাইলাইটস যেমন মনে করেন যে ওকে দিয়ে যে জিনিসটা লিখালেন, এই জিনিসটার মধ্যে দেখলেন যে অ্যাপল শব্দটা অনেক বেশি আছে, বা বল শব্দটা অনেক বেশি আছে, তাহলে দেখা গেল যে বল, ওই সেন্টেন্সটার ভিতরে হয়তো বা বল রিলেটেড কোনো কিছু তাকে দিয়ে লিখাইছেন। তো এখন সেই তাকে কি করবেন, এই বলটা খুঁজে বের করতে বলবেন সারাটা পৃষ্ঠা থেকে। হ্যাঁ, সারাটা পৃষ্ঠা থেকে বল খুঁজে বের করা, আই স্পাই গেম বলি আমরা, হ্যাঁ, ওয়ার্ড সার্চিং গেম। তো এই জিনিসটা বাচ্চার অ্যাটেনশন ডেভেলপ করতে, কোনো কিছু খুঁজে বের করতে এটা খুব ভালো কাজ করে, ঠিক না? স্ক্রিনিং যেটাকে বলি আমরা রিডিংয়ে, হ্যাঁ, এই জিনিসটা কাজ করে। আচ্ছা, ৬ নম্বরে যেটা হলো, মাল্টি সেন্সরি ওয়েতে ইনস্ট্রাকশনটা দিতে হবে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাল্টি সেন্সরি ওয়েতে তাদেরকে ইনস্ট্রাকশনটা দিতে হবে, যে একটা সেন্সরি ওয়েতে ইনস্ট্রাকশন দিলে হবে না, মাল্টি সেন্সরিয়াল ওয়েতে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। হ্যাঁ, ইনস্ট্রাকশন দিতে হবে, হ্যাঁ, বিভিন্ন ওয়েতে। হ্যাঁ, মাল্টি সেন্সরি বলছি কেন, কিছু আছে অডিটরির মাধ্যমে দিবেন, ওই যে বললাম, কিছু আছে দেখবে, সে কিছু আছে সে দেখবে, ফিল করবে, টাচ করবে। হ্যাঁ, এখন ট্যাকটাইল বুক বা টাচ করা যেরকম বুক কিন্তু অনেক মার্কেটে পাওয়া যায়, হ্যাঁ, বাংলাদেশে। ৭ নম্বর হলো ডিসলেক্সিয়ার পাশাপাশি শিশুটির মধ্যে অন্যান্য সমস্যাগুলো আছে কিনা সেটাও কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে, যে তার মধ্যে অটিজম আছে কিনা, এডিএইচডি বা এডিডি আছে কিনা, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার আছে কিনা, ডিসগ্রাফিয়া আছে কিনা। ডিসগ্রাফিয়া মানে রাইটিং সমস্যা, শুধু রাইটিং এর সমস্যা থাকবে, অন্য কিছু না। ডিসক্যালকুলিয়া আছে কিনা, ডিসক্যালকুলিয়া মানে সে অঙ্ক বুঝবে না, অঙ্ক কোনোভাবেই তার মাথায় ঢুকবে না, ডিসক্যালকুলিয়া। হ্যাঁ, ডিসপ্র্যাক্সিয়া আছে কিনা, ডিসপ্র্যাক্সিয়া মানে মোটর কোঅর্ডিনেশন, তার মধ্যে মুভমেন্টের মধ্যে অনেক জড়তা থাকবে, সে ঠিকমতো দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি বা খেলাধুলায় একদমই পারদর্শী হবে না, ডিসপ্র্যাক্সিয়া। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের আদার লার্নিং ডিসএবিলিটিস গুলো থাকতে পারে, এক্সিকিউটিভ ফাংশনিং থাকতে পারে, হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার মধ্যে কম থাকতে পারে, যে কনফিডেন্সের অভাব, এই ধরনের সমস্যাগুলো আছে কিনা দয়া করে একটু খুঁজে দেখতে হবে, যাচাই করতে হবে। ৮ নম্বরে যেটা হলো টু ডু লিস্ট, তার জন্য একটা রুটিন তৈরি করতে হবে। এখন এটা কিভাবে করবেন, যেমন একটা রুটিন, আমরা যেমন বাজারে যাই না, বাজারে যাওয়ার আগে আপনি লিখেন না যে ১ নম্বরে চাল, ২ নম্বরে ডাল, মাছ, মাংস, ডিম, এই যে নাম্বারিং করা, টু ডু লিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যে সে কোন কাজটা পরে কোন কাজটা করবে সেই কাজগুলো টু ডু লিস্ট করে রাখতে পারেন, বা রুটিন করতে পারেন একটা। হ্যাঁ, রুটিন করতে পারেন কখন কোন কাজটা সে করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিসলেক্সিয়া বাচ্চাদের জন্য। ৯ নম্বরে যেটা হলো, একই সাথে একের অধিক ইন্দ্রিয় ব্যবহার করতে তাকে শেখানো, যে একই সাথে, হ্যাঁ, একই সাথে একের অধিক ইন্দ্রিয় ব্যবহার করতে শেখানো। যেমন যেমন আপনার ক্লাসরুমে যেমন ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন, ফ্ল্যাশ কার্ড, ছোট ছোট কার্ডগুলো আছে, ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন ম্যাচিংয়ের জন্য। যেমন গাড়ি দেখালেন এবং ফ্ল্যাশ কার্ড ইউজ করলেন, এবং গাড়ি চাইলে ভিডিও দেখাতে পারেন, গাড়ি ভিডিও, গাড়ি গাড়ি গাড়ি,
হ্যাঁ, তাহলে কি হবে যে একটা মানুষ ৩টা লার্নিং সিস্টেমের মাধ্যমে শিখে, হ্যাঁ? ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক বা কাইনেস্থেশিয়া। আচ্ছা, ভিজুয়াল মানে কি? চোখে দেখার মাধ্যমে আমরা শিখি অনেকে, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। তারপর ২ নম্বরটা কি? অডিটরি, কানে শোনার মাধ্যমে আমরা শিখি। ঠিক না? হ্যাঁ, যতই চোখে দেখেন লাভ নাই যদি কানে না শোনেন, মুখস্থ হবে না। আরেকটা হলো আমরা কাজ করে, করে শিখি। যে টিচার যতই বলতেছে, যতই কানে শুনতেছে লাভ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত খাতায় না লিখতেছে। আমাদের অনেক বন্ধু-বান্ধব আছে না লিখে, লিখে খাতা শেষ করে ফেলতো। কারণ এটা না লিখলে তার মুখস্থ হতো না। সে কিছুই বুঝতো না ক্লাসে। এই জিনিসটা আরকি। তো এটা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা। ১০ নম্বরে যেটা হলো স্ট্রাকচার সিনথেটিক ফনিক্স, কারেক্ট সাউন্ড প্রনাউন্সিয়েশন এসএসপি। এই সিস্টেমটা, এই সিনথেটিক, এই সিনথেসাইজিং এই জিনিসটা কিন্তু খুব বেশি করতে হবে শিশুদের সাথে। ব্ল্যান্ডিং সাউন্ডটাকে ব্ল্যান্ড করতে হবে এবং পুটিং দেম টুগেদার ইনটু আ হোল ওয়ার্ল্ড। এখানে বানান এবং পড়া একসাথে শেখানো হতে হবে, হ্যাঁ? বানান করার জন্য শিশুরা সেগমেন্ট করতে শিখে শব্দটাকে ভাগ করা শিখতে হবে। স্বতন্ত্র ধ্বনিতে শব্দগুলোকে আলাদা করা এবং শব্দগুলো কিভাবে অক্ষরের সাথে যুক্ত হয় সেটা বুঝতে হবে। সেটার নাম হলো গ্রাফিন। এই গ্রাফিনটা হলো এটি একটি লিখিত চিহ্ন বা প্রতীক যা একটি শব্দের প্রতিনিধিত্ব করে। যেমন যেমন CAT, সেটা নিয়ে বলছিলাম। তাহলে খ্যাট, সি খা আ ঠা, খাট, খাট, খ্যাট, ঠিক না? এই যে তাহলে ৩টা আমরা কিন্তু নরমালি বলি সি, কিন্তু উচ্চারণটা কিন্তু সেট না। খ্যা, খ্যা, আ, 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 হ্যাঁ? আ, ছা, 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 খাচ, খাচ, খাচ। আচ্ছা। এই জিনিসটা আরকি, হ্যাঁ? বল, বল, তাহলে ব আ ল, বল, ব আ ল, বল। তাহলে সাউন্ড কিন্তু ৩টা আসতেছে না? ব, ম, অ, ল, বল। এই তো এই যে এটাকে বলে এই যে গ্রাফিন। হুম? এই যে গ্রাফিন। তো এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তাদেরকে কিন্তু আপনি গেস করে কোনো কিছু করতে দেওয়া যাবে না, হ্যাঁ? গেস করে কোনো কিছু করতে দেওয়া যাবে না। বেশিরভাগ শিশুরাই কি করে? গেস করে। আমাদের মধ্যে যাদের লার্নিং ডিসেবিলিটি আছে বা শিশুদের মধ্যে যাদের লার্নিং ডিসেবিলিটি আছে তারা বেশিরভাগ সময় গেস করে পড়তে চায়, হ্যাঁ? এটা করা যাবে না। টিচিং দ্যাম হাউ টু রিড, নট হাউ টু গেস। তাদের গেস করা বাদ দিয়ে পড়া শিখতে হবে সুন্দরভাবে। কিভাবে পড়তে হয় সেটা আপনারা তাদেরকে শেখাতে পারেন। তো এই হলো প্রাথমিকভাবে যেটা হলো যে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমার সাজেশন হলো যে আমি যে জিনিসগুলো বললাম এতক্ষণ যে কি, কি ধরনের জিনিস করতে পারেন সেই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনার শিশুর সাথে বাসায় চেষ্টা করেন এবং ধৈর্য ধরতে হবে। এটা আসলে রাতারাতি ওভারনাইট কোনো রেজাল্ট পাবেন না। খুব ধৈর্য ধরে দিনের পর দিন এই কাজটা করতে হবে। এর জন্য আমি সবসময় বলি যে শিশুদের সবসময় আপনারা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে অ্যাডমিশন করান বেশি। হুম? কারণ আপনারা অনেকেই মনে করতেছেন যে ডক্টর তো বলছে থেরাপির কথা। জি, ডক্টর তো এটার উপরে স্পেশালিস্ট না। হুম? এই যে এটার উপরে স্পেশালিস্ট হলো থেরাপিস্টরা। ঠিক না? তো আপনাকে থেরাপিস্টের কথাটা শুনতে হবে দয়া করে, হ্যাঁ? একজনই ১টা বা ২টা থেরাপি যদি আপনি দিনের পর নেন তাহলে কোনো লাভ নাই। দিন শেষে কিন্তু কিছু আসবে না। যতক্ষণ না পর্যন্ত শিশুটাকে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম বা একটা বড় প্রোগ্রামের মধ্যে ইনভলভ না করেন। আপনি দেশের বাইরে যাচ্ছেন, দেশের বাইরে বিভিন্ন স্কুলগুলা দেখতেছেন। সেখানে কিন্তু একটা বাচ্চা ৭ থেকে ৮ ঘন্টা কিন্তু এই ধরনের সার্ভিসের মধ্যে থাকে। এজন্যই কিন্তু আমরা বলি যে বাইরের শিশুরা কেন এত ইমপ্রুভ করে? একটা শিশু যখন ৭ থেকে ৮ ঘন্টা প্রফেশনালদের অধীনে থাকবে, তাহলে কেন সে ডেভেলপ করবে না বলেন? হুম? কেন সে টয়লেট ট্রেনিং শিখবে না? কেন সে নিজে, নিজে গোসল করা শিখবে না? কেন সে নিজে, নিজে খাওয়া, জামা পরা শিখবে না? কেন সে পড়তে শিখবে না? ৭-৮ ঘন্টা তো অনেক সময়, ঠিক না? কিন্তু এই ১ ঘন্টা ১৫ আধা ঘন্টা ৪০ মিনিটের থেরাপি দিয়ে চলে গেলেন বাসায়। বাচ্চা দিন শেষে বললেন যে বাচ্চা কেন কথা বলে না? বাচ্চার কেন অস্থিরতা কমে না? সেটা হবে না। অস্থিরতার সাথে অনেক কিছু জড়িত, ঠিক না? কথা বলার সাথে আরো অনেক কিছু জড়িত। তো এজন্য আপনাকে অবশ্যই সঠিক সার্ভিসটা নিতে হবে এবং চিন্তা করতে হবে, স্টাডি করতে হবে, হ্যাঁ? দয়া করে আপনারা স্টাডি করবেন প্যারেন্টসরা, এটা আমার একটা অনুরোধ রইলো। এবং আপনারা স্টাডি করলেই আমাদের শিশুগুলা ভালো থাকবে। আপনারা জানলে আমাদের শিশুগুলা ভালো থাকবে, না হলে আপনারা অনেক বিপদের সম্মুখীন হবেন।
এবং আমাদের শিশুরা হবে। তো আজ সে পর্যন্তই। ডিসলেক্সিয়া রিলেটেড বা শিশুর শিক্ষণ রিলেটেড, লেখাপড়া রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, দয়া করে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন, আমাদের চ্যানেলে মেসেজ করতে পারেন, এবং আমি চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।